আসসালামু আলাইকুম। আমরা এখন ক্রেডিট অপারেশন ম্যানেজমেন্টের কোম এই সাবজেক্টের ম্যাথ নিয়ে আমরা আলোচনা করব। আজকে যে ম্যাথ দেখবো আমরা যে মডিউল সি থেকে ওয়ার্কিং ক্যাপিটাল পার্ট অংশটুকু আমরা দেখবো। ওয়ার্কিং ক্যাপিটাল, আচ্ছা ওয়ার্কিং ক্যাপিটাল বলতে কি বুঝি সেটা আমরা গতদিন আলোচনা করেছি এবং একটু অঙ্ক আলোচনা করেছি। ওয়ার্কিং ক্যাপিটাল হচ্ছে আমাদের দৈনন্দিন যে কারবার পরিচালনা করার জন্য যে খরচগুলো প্রয়োজন হয়, খরচ মিট আপ করার জন্য যে টাকার প্রয়োজন হয় একে আমরা ওয়ার্কিং ক্যাপিটাল বলে থাকি। তো ওয়ার্কিং ক্যাপিটাল চলতি মূলধন বা কার্যকরী মূলধন নামে পরিচিত। তো এই অঙ্কটা আমরা মেবি কতদিন দেখেছিলাম, ঘুমাই ফেলছিলাম বাবা দেখতে গিয়ে। এই অঙ্কটা আমরা কতদিন দেখছিলাম। তো এই অধ্যায়ের মূল কাহিনী আমি আরেকবার বলি, তারপরে আপনাদের অঙ্কটা শুরু করি। আচ্ছা, এই অঙ্কে আমাদের এই ধরনের থাকবে যে একটা প্রোডাক্ট তৈরি করতে কি কি ধরনের ব্যয় থাকে। যেমন ধরুন আমরা কি তৈরি করবো, ধরুন কোনো একটা জাগ বা একটা টি মগ তৈরি করব। সে মগের জন্য আমাদের ম্যাটেরিয়ালস, মানে এটার বাংলা হচ্ছে কাঁচামাল। আমাদের কাঁচামাল লাগতেছে 90 টাকা, এটা হচ্ছে কাঁচামাল 90 টাকা লাগছে। তারপর ডাইরেক্ট লেবার লাগতেছে 40 টাকা। তারপর ওভারহেড মানে কি, এটা কারখানাতে যে ব্যয়টা হয়, সেটার নাম হচ্ছে ওভারহেড। হ্যাঁ, তাহলে ওভারহেড বলতে আমরা বুঝি যে আমরা কারখানাতে, কারণ র ম্যাটেরিয়ালস এবং শ্রমিক হলেই তো আমরা কোনো দ্রব্য সামগ্রী উৎপাদন করতে পারবো না, তাই না? সেটার জন্য আমাদের কারখানাতে আমাদের মেশিনের সাহায্য নিতে হবে, প্রযুক্তির সাহায্য নিতে হবে। তো এই সেই প্রযুক্তিটাই হচ্ছে আমাদের এই ওভারহেডের মধ্যে থাকবে। তাহলে কাঁচামাল লাগছে 90 টাকা, ডাইরেক্ট লেবার লাগছে একজন শ্রমিককে দিতে হয়েছে ধরুন 40 টাকা, আর ফ্যাক্টরির মধ্যে খরচ হয়েছে আমাদের 75 টাকা। সব যদি আমরা যোগ করি তাহলে 205 টাকা পাবো আমরা কস্ট। তাহলে 205 টাকা হচ্ছে আমাদের কাছে টোটাল কস্ট। এখন আমরা কি ওই যে টোটাল কস্ট আছে সেটাতে বিক্রি করবো না, ওর সঙ্গে এখন লাভ যোগ করব। কারণ এটা তো আমাদের খরচ হয়েছে, খরচ মূল্যে তো আমরা বিক্রি করব না, এর সঙ্গে আমরা কি করব, প্রফিট যোগ করব। প্রফিট ধরতেছি আমরা একটা মগে আমরা প্রফিট করব 60 টাকা করে, তাহলে যোগ করলে 65 টাকা, তাহলে 265 টাকা করে আমরা বিক্রি করব। তাহলে সেলিং প্রাইস কত, 265 টাকা। এই 265 টাকা বিক্রি করবো। তাহলে এখানে আমাদের আহ, আমি এটা বললাম এভাবে এই জন্যই যে একটা প্রোডাক্ট তৈরি করতে আমাদের যে ব্যয়টা, সেই ব্যয়টা মূল ব্যয়টাকে 3 ভাগে ভাগ করব। সেটা হচ্ছে র ম্যাটেরিয়ালস থাকবে, তারপরে ডাইরেক্ট ওয়াজেস বা ডাইরেক্ট লেবার থাকবে, তারপরে আমাদের ফ্যাক্টরি সম্পদ, ফ্যাক্টরি ওভারহেড থাকবে, এই 3টি ব্যয় থাকবে। ঠিক আছে, আর এর সঙ্গে সর্বশেষ আমাদের প্রফিটটা যোগ করে দিই। তো প্রফিটের এটা কোনো কাজ নাই, আমাদের এই 3টা নিয়ে কাজ, এই 3টা নিয়ে আমাদের কাজ হয়। আচ্ছা, এটা হচ্ছে র মেটেরিয়ালস। আমাদের কোনো কিছু যখন ক্রয় করি তখন অ্যাকাউন্টস পেয়েবল, বাকিতে করে কিন্তু অ্যাকাউন্টস পেয়েবল এর তৈরি হয়। অ্যাকাউন্টস পেয়েবল নিয়ে কথা বলতে হবে। ডাইরেক্ট লেবার বা ডাইরেক্ট ওয়েজেস, এটা আমাদের ওই ডাইরেক্ট ওয়েজেস বা ডাইরেক্ট লেবার নামে ব্যবহার হয়। ওভারহেডটা হচ্ছে আমাদের ফ্যাক্টরি ওভারহেড, শুধু ওভারহেড নামে হয়ে থাকে। তো এই 3টা খরচ আমাদের প্রত্যেকটা অঙ্কেই থাকবে। এখন এই খরচগুলো করতে আমাদের কিছু কিছু খরচ আমাদের কতদিন পর পর টাকাটা পরিশোধ করি সেটা দেওয়া থাকবে, এবং প্রোডাক্ট তৈরি করার পর সেই প্রোডাক্ট আমাদের কারবারে কতদিন থাকবে সেটা থাকবে। এই জিনিসগুলো এখানে আলোচনা করেছি আর কি। কতদিন থাকবে সেটা এখানে অ্যাডিশনাল ইনফরমেশনে আমাদের দেওয়া আছে, কোনটা কতদিন ব্যবহার হবে। আচ্ছা, তো আমরা এরকম দেখেছিলাম। এখন খেয়াল করুন এই যে এই অঙ্কটা 2018 স্যাম জুন 2020-13 এবং এত
একই রকম অঙ্ক, একই রকম অঙ্ক। এটাও দেখুন কতবার এসেছে, এই অঙ্কটাও কতবার এসেছে, অনেক ইম্পর্টেন্ট, এরকম অনেকবার এসেছে। আচ্ছা, তো এই অঙ্ক আর ওই অঙ্ক একটু ডিফার আছে, শুধু আমরা এটা একটু। আপা আসসালামু আলাইকুম। আপা আপা আমি আপনার ফোনটা দেখেছিলাম, ফোনটা আমি কথা বলবো, কিন্তু ওই যে আমি একটু ক্লাসে ছিলাম, তো তার ফোনটা বাসায় নিয়ে নিচে গেছিলাম, তারপর আর কথা হয়নি। এখনো ক্লাসে আছে আপনাদের সেকেন্ড পার্টের জন্য। স্যার শোনা যাচ্ছে না। যে কিছু দিয়েছি আর কিছু এই যে এখন যে হ্যালো ক্লাসটা স্যার শোনা শেষ করে যাচ্ছে দিচ্ছি। না। আচ্ছা 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 আচ্ছা, আমি ওটা শোনা দেখে দিব, যাচ্ছে না। ক্লাসে আছে তো। এই যে সবাই, জি আসসালাম, হ্যালো আসসালামু আলাইকুম। আপা এখন শোনা যাচ্ছে আপা? জি। আচ্ছা, আমরা খেয়াল করবেন, একটা প্রোডাক্ট তৈরির এখানে আমাদের ব্যয় দেওয়া থাকবে। হ্যাঁ, প্রোডাক্ট তৈরির ব্যয় দেওয়া থাকবে, সেই ব্যয়গুলো নির্বাহের জন্য আমরা আমাদের এখানে কিছু কতদিন পর পর টাকা পরিশোধ করব, সে প্রোডাক্ট বিক্রি করলে কতদিন পর পর আমরা টাকা পাই, বা সেটা হচ্ছে কতদিন পর পর আমরা তাদেরকে পরিশোধ করি, দেনাদারের কাছ থেকে কতদিন পর পর পাই, এই জিনিসগুলো এখানে হিসেবে নিকাশ, অন্য কিছু না, অনেক সহজ আছে। এখান থেকে আমরা জাস্ট জানবো এই যে আমাদের অন্যান্য ডাটা দেওয়া থাকে, অন্যান্য ডাটা থেকে আমরা মূলত এই তথ্যগুলো আমরা নিব। আর হচ্ছে এখানে সবসময় জন্য প্রত্যেকটা অঙ্কে আমাদের একই কাহিনী, প্রত্যেকটা অঙ্কে অ্যাসেট সাইডে, এই যে কারেন্ট অ্যাসেট সাইডে 1 2 3 4 5, এই পাঁচটা থাকবেই, প্রত্যেকটা অঙ্কে এই পাঁচটা থাকবেই। তাহলে আমরা এটা আমাদের মুখস্থ করার মতো চেষ্টা করব, কি ক্যাশ ইন হ্যান্ড, র মেটেরিয়ালস মানে কাঁচামাল, ওয়ার্কিং প্রসেস মানে যেটা আন্ডার প্রসেস অবস্থায় আছে, ফিনিশ গুডস মানে একবারে যেটা তৈরি হয়েছে, ডেপ্টর বা অ্যাকাউন্ট রিসিভার মানে যার কাছ থেকে আমরা টাকা পাবো, এরা হচ্ছে আমাদের সব যোগ করলে টোটাল কারেন্ট অ্যাসেট। তারপরে আমাদের কারেন্ট লায়াবিলিটি থাকে অ্যাকাউন্টস পেয়েবল, প্রত্যেকটা অঙ্কে 1 2 3 এই তিনটা থাকেই, কারেন্ট অ্যাকাউন্ট পেয়েবল। তারপরে আছে ডিফার্ড ওয়েজেস বা ডিফার্ড ওভারহেড, মানে আমাদের ওয়েজেস কয় টাকা বাকি আছে, শ্রমিকদের কয় টাকা বাকি রেখেছি, আর ফ্যাক্টরির মধ্যে কয় টাকা বাকি রেখেছি, এটা আমরা এখানে বের করব। তো আমরা এই অঙ্কটা একটু দেখি, এটাতে হচ্ছে দেখুন র মেটেরিয়ালস আছে 25 টাকা, র মেটেরিয়ালস আছে কত 50 টাকা, তারপরে আছে ডাইরেক্ট লেবার কস্ট আছে 20 টাকা, ওভারহেড কস্ট মানে ফ্যাক্টরির মধ্যে যে কষ্ট হয় সেটা হচ্ছে 40 টাকা, সব যোগ করে টোটাল কস্ট হচ্ছে 1,10,000 টাকা। ওর সঙ্গে প্রফিট যোগ করেছে 30 টাকা, সেলিং প্রাইস এক ইউনিট বিক্রি করবে কত 140 টাকায়, তাহলে 140 টাকায় এক ইউনিট বিক্রি করবে। আচ্ছা, তো এখানে আমাদের বলা আছে ইউ আর অলসো দ্য ফলোইং অ্যাডিশনাল ইনফরমেশন, তোমাকে আরো অতিরিক্ত ইনফরমেশন দেওয়া হচ্ছে। কি কি ইনফরমেশন? এক নম্বর বলা আছে, এই বিষয়টা একটু ভালো করে বুঝবেন, এটাই একটা অঙ্ক যদি বোঝেন সবগুলো অঙ্ক এক। এখানে বলা আছে এভারেজ র ম্যাটেরিয়ালস ইন স্টক 1 মান্থ, আমাদের গড়ে র ম্যাটেরিয়ালস, এই যে র ম্যাটেরিয়ালস কাঁচামাল কিনলাম তাই না, আমরা কাঁচামাল কিনলাম বলতে আমরা কাঁচামাল তো সেই জিনিসটা কিরকম, যেমন আমরা কোনো যে কলম ক্রয় করি তাহলে রাবার কিনতে হচ্ছে, আমরা যদি কোনো শার্ট তৈরি করি তাহলে আমাদের সুতা কিনতে হচ্ছে বা কাপড় কিনতে হচ্ছে তাই না, এই সুতা কাপড়টাই হচ্ছে আমাদের কাছে কাঁচামাল। ঠিক আছে, আমার গার্মেন্টস এর জন্য আমরা ধরুন আমাদের 200 জন এমপ্লয়ি আছে, সেই 200 জন এমপ্লয়ি নিয়ে আমরা গার্মেন্টস এর একটা ব্যবসা করছি। তো সেই গার্মেন্টস ব্যবসার জন্য আমরা শার্ট তৈরি করব, শার্ট তৈরি করি আমরা ছোট বাচ্চাদের, সেই শার্ট তৈরির জন্য আমরা যে কাপড় কিনছি আমরা, কাপড় সুতা এই জিনিসগুলা শার্ট বানাতে যে উপকরণগুলো লাগে সেগুলোর নাম হচ্ছে
র ম্যাটেরিয়ালস। সেই র ম্যাটেরিয়ালস তো আমরা কিনে আমাদের কারখানার মধ্যে রাখতে হবে, মজুদ রাখতে হবে, তাই না? তো সেই র ম্যাটেরিয়ালস আমরা যখন কিনে নিয়ে আসি, সেই র ম্যাটেরিয়ালস কদিন পর পর আমাদের কারখানাতে সার্কেলিং হয়, মানে কতদিন থাকে র ম্যাটেরিয়ালস, আমরা কিনে নিয়ে আসে কদিন পর পর শেষ হয়ে যায়, সে কথা বলা আছে যে এভারেজ র ম্যাটেরিয়াল ইন স্টক 1 মান্থ। এটা র ম্যাটেরিয়ালস থাকে কি, আরএম থাকে, র ম্যাটেরিয়ালস থাকে 1 মান্থ, 1 মান্থ। তারপরে আছে এভারেজ র ম্যাটেরিয়ালস ইন প্রসেস। এভারেজ র ম্যাটেরিয়াল ইন প্রসেস বলতে এই যে র ম্যাটেরিয়ালস আমরা নিয়ে আসলাম, সুতা, কাপড়, এগুলা আমাদের প্রসেসিং অবস্থায় হয়, যে একসঙ্গে তো সবগুলা ইয়া হয় না, মানে আমরা র মেটেরিয়াল যদি কোনো একটা মেশিনে দিই বা কোনো একটা আমরা প্রস্তুত করি, তাহলে একসঙ্গে কি সবগুলো ষাট হয়ে বেরিয়ে আসে? ষাট হয়ে বেরিয়ে আসে না। কোনো শার্টের কলার লাগা হয় না, কোনো বোতাম লাগা হয় নাই, মানে যেগুলা আন্ডার প্রসেসিং অবস্থায় আছে, নষ্ট না, আন্ডার প্রসেসিং মানে সেগুলা কাজ করলেই ঠিক হয়ে যাবে, আমরা নতুনের মতো বিক্রি করতে পারবো। এটার নাম হচ্ছে প্রসেসিং। ঠিক আছে, এটার নাম হচ্ছে প্রসেস, র মেটেরিয়াল প্রসেস। তাহলে আমাদের র মেটেরিয়াল প্রসেস অবস্থায় থাকে কতদিন? হাফ মাস। মানে আমাদের বোতাম লাগা হয় না, কলার লাগা হয় না, বা আমাদের ইয়া করা হয় নাই, এরকম যদি থাকে তাহলে এটা হচ্ছে এটা থাকে কদিন? হাফ মাস। তাহলে এখানে থাকে হাফ মাস। তারপরে আছে স্টক অফ ফিনিশ গুডস। আমরা এখানে প্রসেসিং অবস্থায় থাকে, এখানে প্রসেসিং অবস্থায় থাকে। তারপর স্টক অফ ফিনিশ গুডস, আমাদের ফিনিশ গুডস মানে কি, একবার তৈরি পণ্য, এটা জাস্ট দেশের বিভিন্ন মার্কেটে আমরা বিক্রি করতে পারবো, এটার নাম হচ্ছে ফিনিশ গুডস। এই ফিনিশ গুডস থাকে কতদিন? ফিনিশ গুডস থাকে 30 দিন, 1 মাস। তাহলে র মেটেরিয়ালস আমরা যখন সুতা টুতা কিনে আসি সেটা থাকে 1 মাস। আমাদের যখন প্রসেসিং অবস্থায় থাকে, ওটা যখন সুতা কাপড় যখন কাটে, যখন আমরা কোনো প্রোডাক্ট তৈরি করবো, শার্ট তৈরি করবো, সেই প্রসেসিং অবস্থায় থাকে হচ্ছে কদিন? 15 দিন, না হাফ মাস, হাফ এ মান্থ। এটা থাকে 15 দিন, 15 ডেজ। আর এটা থাকে 1 মান্থ, মানে 30 দিন, 30 ডেজ। তারপরে আছে এখানে ফিনিশ গুডস থাকে কত? এই যে এখানে ফিনিশ গুডস যেটা হয়, যেটা কাপড় তৈরি হয় পরিপূর্ণভাবে তৈরি হলো, সেটা ফিনিশ গুডস, এটা থাকে হচ্ছে 30 দিন, তাই না? 30 দিন। এখন বলছে এই ফিনিশ গুডস আমরা তো বিক্রি করবো এখন, তাই না? আমাদের কাছে তো রাখবো না, ফিনিশ গুডস বিক্রি করবো। তারপর হচ্ছে 20% সেলস আর ক্যাশ সেলস, মানে 20%, এর 20% ক্যাশ সেলস, মোট তো হচ্ছে 100% বিক্রি করবো আমরা, তাই না? তাহলে এর 20% যদি ক্যাশ সেলস হয়, সেখান থেকে 80% তার মানে কি ক্রেডিট। এই ক্রেডিট সেলটা আমাদের দরকার, ক্রেডিট সেলটাই দরকার। ক্রেডিট সেলের ফলে অ্যাকাউন্ট রিসিভেবল সৃষ্টি হয়, হিসাব বিজ্ঞানের ভাষায় বলে অ্যাকাউন্ট রিসিভেবল। অ্যাকাউন্ট রিসিভেবল শব্দ হচ্ছে প্রাপ্য হিসাব, অর্থাৎ যার কাছ থেকে আমরা টাকা পাবো তাকে বলে প্রাপ্য হিসাব। তারপর আছে এক্সপেক্টেড ক্যাশ ব্যালেন্স এত। আমরা মনে করছি প্রত্যাশিত আমাদের নগদ ব্যালেন্স থাকবে কত? 1,00,000 টাকা। আমাদের দৈনন্দিন আমাদের কাছে 1,00,000 টাকা থাকতে হবে দৈনন্দিন, আমাদের যে খুচরা খরচগুলো আছে এটা মিট আপ করতে হবে, 1,00,000 টাকা ক্যাশ ব্যালেন্স থাকতে হবে। তারপর আছে ক্রেডিট অ্যালাউড টু ডেপ্টর 2 মান্থ। আমাদের এখানে বলছে যে ক্রেডিট ডেপ্টর, আমাদের বাকিতে বিক্রয়ের ফলে ডেপ্টরকে আমরা 2 মাস পর্যন্ত অ্যালাউ করি, মানে বাকিতে আমরা যে 80% ধারে বিক্রয় করছি, ক্রেডিটে বিক্রি করছি, এখন তার কাছে তো টাকা আমরা আজীবনের জন্য দিয়ে দিই না, আমরা তার কাছ থেকে নিবো টাকা। তাহলে কতদিন পর পর নিবো? আমরা বলে টাইম দিচ্ছি ভাই, সর্বোচ্চ 2 মাস, 2 মাসের মধ্যে টাকাটা আমরা আদায় করে নিব, সেটা বলা আছে। ক্রেডিট ডেপ্টর হচ্ছে কত মাস? 2 মাস পর পর টাকা নেব। তারপর ক্রেডিট অ্যালাউড বাই ক্রেডিটর। ক্রেডিটর মানে কি, আমরা তো মাল কারোর কাছ থেকে কিনে নিয়ে আসি, সে 45 দিন পর্যন্ত টাইম লাগবে, যে ভাই আমরা কাস্টমারকে যখন বাকিতে বিক্রি করছি তখন 2 মাস বলছে, 2 মাস, 2 মাসের মধ্যে সেটা আমাদের চেঞ্জ হবে, সার্কেলিং হবে। কিন্তু ক্রেডিট অ্যালাউড হচ্ছে কত? ক্রেডিট অ্যালাউড হচ্ছে 45 দিন। হ্যাঁ, মানে আমরা যাদের কাছ থেকে কিনে আছি তারা 45 দিনে অ্যালাউ করবে। লেগ ইন পেমেন্ট ওয়েজেস 15 দিন। ওয়েজেস আমরা 15 দিন পর্যন্ত বাকি রাখতে পারি। ওয়েজেস যেটা আছে, এই যে ওয়েজেস, এই যে ডাইরেক্ট লেবার ওয়েজেস 20 টাকা, 20 টাকা 15 দিন পর্যন্ত আমরা বাকি রাখতে পারি। তারপর লেগ ইন পেমেন্ট ওভারহেড 1 মান্থ। আমাদের ফ্যাক্টরির মধ্যে যে শ্রমিকের খরচ বা যে খরচগুলো আছে, সেই খরচগুলো আমরা 1 মাস পর্যন্ত ধরে রাখতে পারি, মানে 1 মাসের পর দিলে কোনো সমস্যা নাই, 1 মাস পর্যন্ত আমরা ধরে রাখতে পারি। তাহলে নোট 360 ডে ইন এ ইয়ার, ধরো যে 360 দিনে হচ্ছে 1 বছর।
You are required to prepare statement showing the working capital if level of activity of the company 70,000 ইউনিট। 70,000 ইউনিটে আমাদের লেভেল অ্যাক্টিভিটিতে আমাদের ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্ট চেয়েছে। অ্যাজিউমিং এত ডেজ ইন ইয়ার, 60 দিন এক ইয়ার ধরতে হবে আমাদের। তো এখানে এই ইয়াটা আমাদের করে দেওয়া নাই, এটা আপনাদের এখানে বলে দেওয়া আছে সেম এজ জুন 2020, try it yourself otherwise I am here, please use the pencil। এখানে এটা কি কি বলবে এটা আমরা লিখবো, অ্যান্সার কত হবে এখানে বলে দেওয়া আছে। তো এই অঙ্কটা একটু ট্রাই করে আমরা দেখি কত কত হয়। হ্যাঁ, এটা আমি ওপেন করি আরেকবার। এখন কেউ একজন হেল্প করুন, আমরা কেউ একজন বলুন, তাহলে এটা আমরা করতে পারবো আর কি। আচ্ছা, তাহলে এখানে আমরা কিসের প্রাইস প্রথমে নির্ণয় করবো? দুইটা প্রাইস এখানে নির্ণয় করতে হবে আমাদের, ওয়ার্কিং প্রসেসের আর হচ্ছে ফিনিশ গুডসের। ওয়ার্কিং প্রসেসের যখন আমরা প্রাইস এখানে নির্ণয় করব, ম্যাটেরিয়ালস এর হয় 100%, ম্যাটেরিয়াল হয় 100%, এটা হয় একটু কালার চেঞ্জ করে নেই, ম্যাটেরিয়াল হয় কি কত 100%, এটা হয় কত 50%, এটা ধরি কত 50%। তাহলে আমাদের প্রাইস কত ছিল একটু খেয়াল করুন, আমাদের প্রাইস ছিল ম্যাটেরিয়াল কত ছিল 50, তাই না? এটা কত ছিল 20, এটা ছিল 40। আচ্ছা, তাহলে এটা হচ্ছে প্রাইস হচ্ছে কত 50, এটা হচ্ছে কত 20, এটা হচ্ছে 40, মানে 20 আর 40, তাহলে এটা হচ্ছে 20, এটা হচ্ছে 40। তাহলে এর 100% প্রাইসটা এখানে আসবে, 100% মানে কত এই 100%, এটা 50%, এটাও 50%। তো তারপরে এটা 100% কত 50 টাকা, এটা 100% কত 50 টাকা, এটা 50% কত 20 এর 50% হচ্ছে 10 টাকা, এই 40 এর 50% কত 20 টাকা। এটা সবগুলা যে যোগ করে এখন দেখুন এই যে 80 টাকা মিলে গেছে। এভাবে আমি মিলে দিয়ে দেখছি, এটা আপনারা সহজে করতে পারবেন। এখন আমরা করব ফিনিশ গুডস পার ইউনিট কস্ট। ফিনিশ গুডস পার ইউনিট কস্ট আমরা দেখব। ফিনিশ গুডসে আমাদের এই কস্টগুলো আসবে, এই যে 50, একটা তৈরি পণ্যতে আমাদের এই যে 50 এখানে কত সরি 50, এটা 50 20 40, 50 এটা হচ্ছে 20, এটা হচ্ছে 20, এটা হচ্ছে 40। এখন আমরা দেখব ফিনিশ গুডসে কিন্তু এখানে যেমন আমরা ওয়ার্কিং প্রসেসে যেটা চলমান অবস্থায় আছে, ওয়ার্কিং প্রসেসে আমাদের মানে যে প্রোডাক্টটা আন্ডার প্রসেসিং আছে, আন্ডার ফিনিশ গুডস অবস্থায় আছে, মানে এখন তৈরি হয়নি, ধরো কোনটা বোতাম বাকি আছে, কোনটা হাতের হাত বাকি আছে, হাত লাগানো বাকি আছে, কোনটা কলার লাগানো বাকি আছে, পকেট লাগানো বাকি আছে, এই জিনিসগুলা লাগালেই হয়ে যাবে, কিন্তু এখন লাগানো হয়নি। এই যে লাগানো হয়নি এর নাম হচ্ছে কি ওয়ার্কিং প্রসেস। এরা হয় ম্যাটেরিয়াল 100%, আর এগুলো হচ্ছে 50%, লেবার এবং 50%। আর ফিনিশ গুডস মানে কি একবারে তৈরি পণ্য, একবার তৈরি হয়ে গেছে, এটা কোনো কিছু লাগানো নেই, এটা শুধু বিক্রি হবে মাত্র। তাহলে এটা হচ্ছে সবসময় সবগুলো 100%, এটা 100%, তারপরে এই দুটো 100%। তাহলে আমরা যদি এটা করি 100% কত 50, তাহলে এর 100% কত 20, এটা কত 40। তাহলে সবগুলো যোগ করি, উপরেটা কত আছে 50, এটা কত আছে 50, তারপর কত আছে 20, তারপর কত আছে 40, সবগুলো যোগ করে 110। তাহলে 110 টাকা করে হচ্ছে আমাদের কস্ট প্রাইসটা আমরা এখানে নিলাম। এখন আপনার কথা হতে পারে যে আমরা এই কস্ট প্রাইস ধরতেছি কেন? হ্যাঁ, আমরা বিক্রয় মূল্য তো এটা করি, এটা তো বিক্রয় মূল্য, কিন্তু আমরা এই মূল্য ধরে আমরা মানে টোটাল কস্ট যে পুরোটা বিক্রি করছি সেটার পিছনে টোটাল কস্ট কত টাকা হয়েছে সেটা আমরা নির্ণয় করব। আচ্ছা, এখন ক্রেডিট সেলের কথা বলছে। ক্রেডিট সেল আমরা কত পার্সেন্ট ক্যাশ সেলস করে থাকি, ক্রেডিট সেলস আমাদের নির্ণয় করতে হবে, কারণ ক্রেডিট সেলটা আমাদের দরকার।
ক্যাশ সেলস হচ্ছে আমাদের করে থাকি হচ্ছে এই যে 20% ক্যাশ সেলস করে থাকি, তাহলে 80% ক্রেডিট সেলস, 80% কত আমাদের কত ইউনিটে করতে বলছে, এই যে 70,000 ইউনিটে করতে বলছে। আচ্ছা, তাহলে 70,000 ইউনিটে যদি আমাদের করতে বলে তাহলে এরকম 70,000 মাইনাস এখান থেকে ক্যাশ সেলস বাদ দেবো, 70,000 গুণন 20% ক্যাশ সেলস। এটা করলে কি হবে, 70,000 আর মাইনাস 14,000 সমান কত, 56,000। এই 56,000 ইউনিট। তাহলে আমরা এই ক্যালকুলেশন গুলো এখানে করার পর আমরা ঠিক এখানে এরকম আমরা লিখবো আমাদের ক্যাশ কত টাকা হাতে রাখতে হবে। এখানে এই স্টেটমেন্টটা হচ্ছে আমাদের করতে হবে এবিসি কমান্ড স্টেটমেন্ট অফ ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্ট ফরকাস্ট। খেয়াল করুন ক্যাশ ইন হ্যান্ড কত আছে, ক্যাশ ইন হ্যান্ড আমাদের, সরি এটা দেব, ক্যাশ ইন হ্যান্ড এই যে থাক সমন্বয় দেওয়া থাকবে কত, 1 লাখ টাকা। সরি, ক্যাশ ইন হ্যান্ড আমাদের থাকবে, এটা আমাদের সমন্বয় থাকে, তাহলে ক্যাশ ইন হ্যান্ডটা আমরা এখানে লিখবো প্রথমে, এটা হচ্ছে 1 লাখ টাকা লিখেছি। তারপরে র মেটেরিয়াল আমাদের এখানে ক্যালকুলেশনটা দেখাবো, এখানে ফর্মুলাটা দেওয়া আছে, প্রত্যেকটা ফর্মুলা একই। ফর্মুলা কি আছে, এপিইউ গুণন পিইউসি, তাহলে এপি হচ্ছে অ্যানুয়াল প্রোডাকশন ইউনিট, হ্যাঁ অ্যানুয়াল প্রোডাকশন ইউনিট প্রোডাকশন। তারপরে আছে এই যে এখানে আমাদের সব দেওয়া আছে অ্যানুয়াল প্রোডাকশন ইউনিট, পার ইউনিট কস্ট, কনভার্সন পিরিয়ড, এরকম। তাহলে অ্যানুয়াল প্রোডাকশন ইউনিট কি হবে, খেয়াল করুন এখানে আমাদের অ্যানুয়াল প্রোডাকশন ইউনিট 70,000 ধরে আমাদের করতে বলছে, কোথায় সেটা করতে বলছে, এই যে নিচে বলা আছে 70,000 ইউনিট। অ্যাক্টিভিটি লেভেল কত, 70,000। তাহলে এই 70,000 ইউনিট গুণন প্রোডাক্ট প্রাইস, আমাদের র ম্যাটেরিয়ালস এর দাম কত টাকা ছিল, এই যে র ম্যাটেরিয়ালস এর দাম ছিল কত টাকা, 50। তাহলে আমাদের এখানে লিখবো 50, তারপরে এখানে বলা আছে সিপি কনভার্সন পিরিয়ড, কনভার্সন পিরিয়ড কত আছে ওকে, তাহলে ওকে কনভার্সন পিরিয়ড আছে, র ম্যাটেরিয়ালস কতদিন থাকে, 1 মান্থ। এখন এখানে আমি বলেছিলাম যে এই কনভার্সন পিরিয়ড গুলো আমাদের ওকে সাজায় লিখলে বেশি ভালো হয়। এখন সাজাই এখানে যদি না লিখি আমরা সমস্যা নেই, কনভার্সন পিরিয়ড আচ্ছা কনভার্সন পিরিয়ডটা এখানে আমরা লিখে নিতে পারি, যেমন র ম্যাটেরিয়ালস 1 নম্বর আছে, র ম্যাটেরিয়ালস আরএম, র ম্যাটেরিয়ালস সংক্ষেপে লিখতে 1 নম্বর হচ্ছে কত, 1 মান্থ। 1 মান্থ মানে কি, এটা আমরা ডেতে রূপান্তর, কেন ডেতে রূপান্তর করব, আমাদের এখানে সর্বনিম্ন কোটা দেওয়া আছে, এই যে ডেতে বলা আছে, ডে এই যে কোনটা মান বলা আছে কিন্তু কোনটা ডেতে বলা আছে, তাই না, তাহলে যেটা ডেতে আমার কোনো সময় উইকে থাকবে, উইকে করব, কারণ মান্থ আছে আবার ডেতে আছে আবার বলা আছে উইকে, তাহলে উইকে থাকলে উইকে বা ডেতে থাকলে ডেতে করবো আমরা, হ্যাঁ তখন আমরা উইকে যাব না, এরকম। তাহলে আমরা 1 মান্থ মানে সর্বনিম্ন যেটা দেওয়া থাকবে সেটা করতে হবে। তাহলে 1 মান্থ সমান আমাদের কত ডে, 30 ডে। তাহলে এখানে আমাদের এটা সমান কত, র মেটেরিয়াল প্রসেস ওয়ার্কিং প্রসেস, 2 নাম্বার হচ্ছে ডব্লিউআইপি ওয়ার্কিং প্রসেস কতদিন থাকে, হাফ মাস, তাই না, হাফ মাস সমান কতদিন, 15 দিন। আচ্ছা, তাহলে এখানে আমাদের র ম্যাটেরিয়ালস বলছে, তাহলে র ম্যাটেরিয়ালসটা এখানে আমাদের 30 কতদিন থাকবে, 30 দিন না, 30 দ্বারা গুণ করবো, আর কতদিনে বছর, 360, তাহলে 360 দ্বারা ভাগ দেবো। এখানে কিন্তু আমরা
12 দ্বারা যদি করতাম, 12 মাস হতো, তাহলে 12 দ্বারা ভাগ দিতাম, সরি 30 দিনে 1 মাস, 1 মাস যদি হতো তাহলে এখানে 1 দ্বারা গুণ করতাম, আর এখানে 12 দ্বারা ভাগ দিতাম, একই কথা হতো যদি মাসিক ভাগ দিতাম। তাহলে এই কটা যদি গুণ করি আমরা, ক্যালকুলেটর নিই, তাহলে 70,000, ক্যালকুলেটর যদি আপনাদের কাছে থাকে, 70,000 ভাগ 360 গুণন 50 গুণন 30, তাহলে এখানে আছে 2,91,667, 2,91,667। আচ্ছা, এটা আমরা পাইলাম। তারপর হচ্ছে ওয়ার্কিং প্রসেস। ওয়ার্কিং প্রসেস একই ভাবে করব আমরা। ওয়ার্কিং প্রসেস ওয়ার্কিং প্রসেস আমরা একই ভাবে লিখব। তাহলে ওয়ার্কিং প্রসেসে আমাদের কত ইউনিট ব্যবহার হচ্ছে? 70,000 ইউনিট ব্যবহার হচ্ছে, গুণন কত করে দাম ওয়ার্কিং প্রসেসে। ওয়ার্কিং প্রসেস আমাদের বলা আছে, ওয়ার্কিং প্রসেসের দামটাও এখানে আমরা নির্ণয় করেছি, ক্যালকুলেশন করেছি, তাই না? ওয়ার্কিং প্রসেসে এখানে দাম নির্ণয় করলাম কত করে? এই যে ওয়ার্কিং প্রসেস 80 টাকা। তাহলে এখানে ওয়ার্কিং প্রসেস কত করে বের করছে? 80 টাকা। তাহলে 80 দ্বারা গুণ করব। ওয়ার্কিং প্রসেসের কনভার্সন পিরিয়ড কত? কনভার্সন পিরিয়ড হচ্ছে ওয়ার্কিং প্রসেসের কত, হাফ মাস বা 15 দিন। তাহলে হাফ মাস বা 15 দিন যদি হয়, তাহলে এখানে আমরা 15 দ্বারা গুণ এবং 360 দ্বারা ভাগ করব, করলে যেটা বাড়ায়। ঠিক একই রকম ভাবে এখানেও এটা ফিনিশ গুডস করবো আমরা। 70,000 ইউনিট ফিনিশ গুডসের দাম বাড়াইছে কত? ফিনিশ গুডসের দাম বার করছিলাম, এই যেটা ফিনিশ গুডসের দাম বার করছিলাম কত? 110। আচ্ছা, এই ফিনিশ গুডসের এটা এখানে আমরা বসে দেব, দিয়ে ক্যালকুলেশনটা করব। তাহলে আমাদের এখানে কত আসে? 70,000, 70,000 গুণন 80 গুণন 15, কত হলো? 70,000 গুণন 80 গুণন 15 ভাগ 360, তাহলে 2,33,333। এটা আসে 2,33,333। আবার ফিনিশ গুডস এর ওই একই রকম ভাবে আসবে। ফিনিশ গুডস আমাদের কত ইউনিট আমরা বিক্রি করব? 70,000 ইউনিট। 70,000 ইউনিট যোগ করছে ফিনিশ গুডস এর ক্যালকুলেশন করছিলাম। ফিনিশ গুডস ক্যালকুলেশন করছে কত করে? ফিনিশ গুডস এর প্রাইসটা আমরা ধরছিলাম, ওয়ার্কিং করে বের করলাম না, এই যে 110 টাকা করে। 110 টাকা করে আমরা বের করছি। তাহলে এখানে আমাদের ফিনিশ গুডস হচ্ছে 70,000 গুণন 110। ফিনিশ গুডস আমাদের কনভার্সন পিরিয়ড কত হবে? এই যে সিপি এখন মান বসাবো। সিপি কনভার্সন পিরিয়ডটা হবে, ফিনিশ গুডস কতদিন থাকে? এখানে বলা আছে যে এই যে স্টক অফ ফিনিশ গুডস 30 ডেজ, তাহলে 30 দিন থাকে, তাই না? তাহলে এখানে আমরা 30 দ্বারা গুণ করব আর 360 দ্বারা ভাগ করব, করলে যে টাকার অ্যামাউন্ট আসবে সেটা এখানে লিখবো। তাহলে টাকার অ্যামাউন্ট কত আসবে? 70,000 গুণন 110 গুণন 30 ভাগ 360, কত হলো এটা? 70,000 গুণন 110 গুণন হচ্ছে 30 ভাগ 360, তা 6,41,600 এত। আচ্ছা, তার ফিনিশ গুডস আমরা ধরলাম। তারপরে আছে ডেপ্টর। ডেপ্টর এখন কত বিক্রি করছি, এখন কিন্তু আমরা 70,000 ধরলে হবে না। ডেপ্টর আমরা বিক্রি করছি কত?
বিক্রি করছি এখানে আমরা যখন ওয়ার্কিং করছি তখন এখানে আমরা হয়ে গেল ডেপ্টর আছে হচ্ছে কত, এই যে ক্রেডিট সেলস 56,000 ইউনিট। এই 56,000 ইউনিট আমরা ব্যাংকে বিক্রি করি, তাহলে 56,000 ইউনিট একটা ইউনিটের আমরা সেলস প্রাইস কত এখানে লিখতেছি, আমরা অ্যাকাউন্ট রিসিভেবলের কাছ থেকে আমরা কস্ট প্রাইসে যদি লিখি এটাও হবে, আমরা দুই মূল্যে এখানে ধরতে পারি। এখানে আমরা দুই মূল্য ধরতে পারি, এখানে 140 টাকা করে ধরতে পারি, 110 টাকা করে ধরতে পারি। অনেক রাইটার 110 টাকা করে, অনেকে 140 টাকা করে ধরে। তো আমরা যেহেতু 40 টাকা করে ধরবো, এই বিক্রয় মূল্যটা আমরা ধরতে পারি। আচ্ছা, এখানে এখানে আমরা যেটা ধরবো সেটা হচ্ছে আমাদের কস্ট প্রাইস যেটা আছে সেটাই ধরবো। কস্ট প্রাইস হচ্ছে 110 বলুন, ফিনিশ গুডস এটা ভাগ করবো 360 দ্বারা। আর ফিনিশ গুডস এর পরিমাণ হচ্ছে এখানে আছে, ফিনিশ গুডস এর পরিমাণ হচ্ছে মানে কতদিন থাকে আর কি, স্টক অফ ফিনিশ 30 ডেজ, 30 দিন থাকে। তাহলে 30 দিন থাকে এখানে হচ্ছে, সরি ফিনিশ গুডস না তো, অ্যাকাউন্ট রিসিভেবল, এই যে ক্রেডিট অ্যালাউড টু ডেপ্ট কত, 2 মান্থ মানে 2 মাস, 60 দিন, 60 দিন। তাহলে 60 দিন হলে তাহলে এখানে আমরা 60 দ্বারা গুণ করবো, তাহলে গুণ করলে অ্যান্সার আসবে 56,000 গুণন 110 গুণন 60 দিন, তাহলে কত আসলো, 56,000 গুণন 110 গুণন 60 ভাগ 360, তাহলে 10 লক্ষ, এটা আছে 10,26,667। তো আমরা যদি এখন যোগ করি সবগুলা, এই যে এটা 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 এই অ্যামাউন্ট গুলো যোগ করলে আমাদের এক মিলে যাবে। তা প্রথমে আছে 1 লাখ যোগ 2,91,600, দুই এক এটা 3 লাখ ধরি, 3,91,667, 1 লাখের সাথে যোগ করে দাও, তো 3,91,667 যোগ 2,33,333, তারপর হচ্ছে 6,41,667 যোগ 10,26,667, এই যে এটা হচ্ছে 22 লাখ, দেখা যাচ্ছে না, বা আপনারা যোগ করে লিখে নেবেন, হ্যাঁ, যোগ করে দেখে নেবেন যে 22,93,000 এত। এখন আমরা ঠিক অ্যাকাউন্টস পেয়েবল এটা করব, মানে আমরা কারেন্ট অ্যাসেট পেলাম, কারেন্ট লাইবিলিটিস, কারেন্ট লাইবিলিটিস কিসের উপরে সৃষ্টি হয়, আমরা র ম্যাটেরিয়াল পারচেসের ফলে। তাহলে অ্যানুয়াল প্রোডাকশন ইউনিট কত, অ্যানুয়াল প্রোডাকশন ইউনিট এটা কিন্তু 70,000 টাকা। তাহলে ইউনিট চেঞ্জ হয়ে যাচ্ছে কোথায়, শুধু কিন্তু আমরা যখন এই ডেপ্টর যখন বিক্রি করতেছি, ক্রেডিট সেলটা 56,000 এখানে হবে, এখানে কিন্তু তখন 70,000 ধরলে হবে না। তাহলে 56 আর অ্যাকাউন্টস পেবল এটা 70,000 ধরবো, 70,000 গুণন প্রোডাকশন ইউনিট কস্ট, প্রোডাকশন ইউনিট কস্ট কত, ম্যাটেরিয়ালের কস্ট ধরবো, ম্যাটেরিয়াল কত করে ছিল এখানে, ম্যাটেরিয়াল ছিল আমাদের 50 টাকা ধরে ছিল, তাহলে ম্যাটেরিয়ালের দামটা এখানে ধরবো 50 গুণন এটা 360 দ্বারা ভাগ হবে। আর এখানে অ্যাকাউন্টস পেয়েবল যেটা ক্রেডিট কনভার্সন পিরিয়ড যেটা, সেটা এখানে দেখবো, আমরা সমন্বয়ে দেখবো কত টাকা হবে, সংখ্যা কত হবে কনভার্সন পিরিয়ড অ্যাকাউন্টস। আচ্ছা, এখানে দেখবো হচ্ছে অ্যাকাউন্টস ক্রেডিট অ্যালাউড বাই ক্রেডিটর, ক্রেডিটর কত, 45 দিন, তাহলে এই 45 দিন দ্বারা এখানে আমরা গুণ করবো, 45 ডে গুণ করবো 360 দ্বারা ভাগ করবো। এখানে আমরা ঠিক 70,000 কে গুণ করবো কত, 50 গুণন 45 ভাগ 360, কত, 4 লক্ষ, এখানে হয়
37,500। আচ্ছা, তারপরে আছে ডিফার্ড ওয়েজেস। ঠিক ওই একই রকম ভাবে আমরা ওয়েজেস লিখবো। ডিফার্ড ওয়েজেস আমাদের কত হয়েছে? 70,000 গুণন ওয়েজেস এর দাম কত ছিল, মূল্য কত ছিল ওয়েজেস এর? এই যে লেবার কস্ট যেটা, সেটার নাম হচ্ছে ওয়েজেস, মজুরি। তো এই ওয়েজেস ছিল আমাদের কত করে? 20 টাকা করে, তাই না? তাহলে 20 টাকা করে ছিল, এত গুণন 20 গুণন এখানে তাহলে এখানে 360 দ্বারা ভাগ করব। আর ওয়েজেস এর ডিফার্ড পেমেন্ট কত? ডিফার্ড ওয়েজেস কতদিন পর পর আমরা টাকাটা পরিশোধ করি? ওয়েজেস এর টাকাটা পরিশোধ করি 45 দিন পর পর। আচ্ছা, এখানে আমাদের ডিফার্ড ওয়েজেস বলা আছে 15 দিন। তাহলে 15 দিনে এটা আমরা এখানে লিখবো 15। তাহলে এখন আমরা সবগুলো কিন্তু একই সূত্র, একই ভাবে কোনটা কোথায় যাচ্ছে দেখুন, একই সূত্র। 17,000 গুণন কত? 20 গুণন 15 ভাগ 60, 58,333। 58,000। আচ্ছা, তারপরে আসছে ডিফার্ড ওভারহেড। ডিফার্ড ওভারহেড সূত্র একই রকম, যে আমাদের 70,000 ইউনিট বাড়াতে কত ওভারহেড লাগবে। তাহলে এখানে আমরা ওভারহেড কত টাকা করে ছিল, ওভারহেড মূল্য দেখবো। এই যে ওভারহেড ছিল কত? এই যে ওভারহেড কস্ট 40, 40 টাকা করে ছিল। এই 40 টাকা এখানে আমরা গুণ করব 40 টাকা দাম, আর কতদিন আমাদের হোল্ডিং পিরিয়ড। তাহলে এখানে 360 দ্বারা ভাগ দিব, আর হোল্ডিং পিরিয়ডটা কত এখানে বলা আছে, লেগেন পেমেন্ট ওভারহেড 1 মান্থ। 1 মান্থ মানে 30 দিন। তো এই 30টা এখানে নিয়ে যাবো। তাহলে লেগেন পেমেন্টটা এখানে আমরা দেখবো 30 দিন। তাহলে এই যে দেখুন, অ্যানুয়াল প্রোডাকশন ইউনিট 70,000 টাকা, পার ইউনিট কস্ট কত? 40, তারপরে সিপি মানে কনভার্সন কস্ট 36, আর 360 দ্বারা ভাগ দেবো। করলে এটা সমান পাবো 70,000 গুণন 40 গুণন 30। তাহলে এটাকে ভাগ দেবো 360 দ্বারা। এটা আমরা 2,33,333। তাহলে এটা আমরা যখন এই মানটা পাবো, এই সবগুলো আমরা যোগ করব। যোগ করলে আমরা এটা সমান হবে 1 টাকা, এটা কম বেশি হবে আর কি। তাহলে আমরা যখন এই সবগুলো যোগ করে এটা পাবো, আর এই দুটা যখন দেখুন, এটা আমাদের কাছে অ্যাসেট। আমাদের কাছে অ্যাসেট কোনটা? এই যে উপরে এটা, তাই না? এটা আমাদের কাছে অ্যাসেট। এখান থেকে এই যে আমরা লাইবিলিটি, কারেন্ট লাইবিলিটি, এটা বাদ দেবো। বাদ দিলে নেট ওয়ার্কিং ক্যাপিটাল, এত বাদ দিয়ে যেটা পাবো সেটা নেট ওয়ার্কিং ক্যাপিটাল। আর অ্যাসেট গুলো যোগ করলে আমরা পাবো টোটাল ওয়ার্কিং ক্যাপিটাল। সেখান থেকে আমরা আমাদের মার্জিন, কন্টিনজেন্স মার্জিন আমরা বাদ দেবো, যদি অঙ্কে থাকে বলা থাকবে কন্টিনজেন্স মার্জিন, যদি থাকে বাদ দেবো, না থাকলে ব্যবস্থায় জিরো বাদ দিয়ে আমরা এখানে ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্ট 15,64,167। এটা আমাদের কাছে ওয়ার্কিং ক্যাপিটাল। ওয়ার্কিং ক্যাপিটাল মূলত এই কারেন্ট অ্যাসেট থেকে কারেন্ট লায়াবিলিটিস বাদ দেওয়া। তো এই আমাদের এই ওয়ার্কিং ক্যাপিটাল অঙ্ক। এই অঙ্কগুলো আপনাদের দেখতে হবে, এবং বাসায় যে প্র্যাকটিসের কথা বলছে, এই প্র্যাকটিসটা করবো আমরা।
আচ্ছা, আমরা ওয়ার্কিং ক্যাপিটাল যেটা দেখলাম আর কি, ওয়ার্কিং ক্যাপিটাল কিন্তু আমাদের কাছে অনেক সহজ একটা অঙ্ক। এটা যদি আপনারা 1 দিন 2 দিন প্র্যাকটিস করেন, ভুল হওয়ার চান্স খুব কম থাকবে। কোন টাকাটা অঙ্কের একটা নিয়মই আছে, এটা ফর্মেটই ওটাই, এটার কোনো পরিবর্তন নেই। যদি আসে এরকম অঙ্কই আমরা আসলে গত বছর আসছিল যদি এই চ্যাপ্টার থেকে, অনেক সহজ, মানে রেশিও অ্যানালাইসিস থেকে আমাদের এই চ্যাপ্টারটা অনেক সহজ। এই চ্যাপ্টার অঙ্কগুলো আমরা দেখার চেষ্টা করব, যদি আসলে তো আসলো, না আসলে আমরা থিওরি কভার করার চেষ্টা করব। আচ্ছা, তাহলে আমরা আজকে তাহলে এটা এখানে রাখতে চাচ্ছি ভাই। জি, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আমরা আসলে
সবই পারে আবার আপনার সাথে কথাও বলছে পরে আপনি একটা কারণ কিসের জন্য আপনি কোনো ভাড়া নিতে চাইছেন আপনার ভাড়াটি আপনি নিতে চাইতেই পারেন ওদের যদি পছন্দ না হয় তাহলে আপনাদের সাথে বলবে যে হ্যাঁ যে না হচ্ছে কোনো কারণে না ওঠার দরকার নেই এই সমস্ত ভাড়া আপনি ভাই ভাড়া দিয়ে মানে কথা বলতে তখন বুঝছেন যে না আমাদের শুনবে না আগেই